নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সুজয় মোদক। আজকে জ্যোতিষশাস্ত্রের একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মান্ডেন অ্যাস্ট্রোলজি। মান্ডেন অ্যাস্ট্রোলজি অর্থাৎ হচ্ছে রাষ্ট্রীয় জ্যোতিষ। তার কারণ হচ্ছে কি, আজকে গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে না, ভারতের যে লোকসভা ভোট বা পার্লামেন্টের ভোট জাস্ট 4 তারিখে ফলাফল বেরিয়েছে। আমি আগের থেকে জ্যোতিষ মতে পূর্বাভাস দিয়েছিলাম যে কি হতে চলেছে। যারা আমার ফলোয়ার্স আছেন বা আমার স্টুডেন্ট আছেন তারা জানেন যে আমি নিষ্ঠার সহিত এই কাজটি করেছিলাম, এবং আমার যে ক্যালকুলেশন সেটা 100%ই মিলে গেছে। শুধুমাত্র সেন্ট্রালের যে ভোট, মানে আমাদের যে মেথড দুটো ভোট মাত্র বেশি রয়েছে ইন্ডিয়া ভোটের, যেটাকে এররলেসই বলা চলে। তার কারণ অ্যাস্ট্রাল স্কাই অনুযায়ী সঠিকভাবে তো লঙ্গিটিউড ল্যাটিটিউড তো পাওয়া যায় না, জাস্ট আমাদেরকে একটা হাইপোথেটিক্যালি একটা পজিশনকে ধরে নিতে হয়। এবার আসছি না, এই যে গভর্নমেন্ট, মানে এনডিএ গভর্নমেন্ট গঠন হচ্ছে, তো আজকে 9 তারিখ সন্ধ্যে 7টা 15 মিনিটে ওথ নিতে যাবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়। তো এই ওথ নেওয়ার সময়ের উপর নির্ভর করে যে আমার এই গভর্নমেন্ট কেমনভাবে রাষ্ট্র পরিচালনা করবে। আমার দেশের সার্বিক উন্নতি মানে হচ্ছে কি কর্মসংস্থান, একটা স্টেবল পলিটিক্যাল সিনারিও, অর্থাৎ বর্তমান যুগে পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন ইজ ইনক্রিজিং হাইলি ডে বাই ডে। সকলেই জানেন রিসেন্টলি মণিপুরের যে ঘটনা ঘটেছে, সেখানে এক্সিকিউটিভ এবং লোকাল প্রশাসন কিভাবে ব্যর্থ হয়েছিল এবং দীর্ঘদিন একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি করে রেখেছিল। তো এই বিষয়গুলো যাতে না হয়, সেই দিকটা কিন্তু নজর রাখতে হয়। এই জিনিসগুলো নির্ভর করে আপনার রাষ্ট্রনেতা বা আপনার স্টেটের যে লিডার তিনি কোন সময়ে ওথটা গ্রহণ করছেন, সেই মুহূর্তে গ্রহদের অবস্থান। এটা আমি কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল মতামতে বিচার করছি। অনেক সকল শিক্ষিত আছেন যে তারা বলবেন জ্যোতিষশাস্ত্র ভুয়ো, ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার। আমি অনেকবারই প্রমাণ করেছি যে জ্যোতিষশাস্ত্র কতটা রাইট এবং কিভাবে সিনারিও দেয়। ঠিক আছে। 2014 সালে আমাদের যে নতুন গভর্নমেন্ট এসেছিল, আগে ছিল ইউপিএ, দুটো টার্মস 2004 থেকে 2014 অবধি। ইউপিএ এর প্রথম টার্ম এবং ইউপিএ এর দ্বিতীয় টার্ম। আহ, অনেক জনসমর্থন নিয়ে এনডিএ এর প্রথম টার্মে আমাদের এই গভর্নমেন্ট এসেছিল। প্রধান দল হিসাবে বিজেপি এবং অন্যান্য এনডিএ অ্যালায়েন্সের দল। তারা যখন দেশের ক্ষমতায় এসেছিল, তাদের বেশ কিছু এজেন্ডা নিয়ে এসেছিল। কেন রাজনৈতিক দল যখন রাজনৈতিক ক্ষেত্রে ফাইট করে, তখন তাদের বেশ কিছু প্ল্যান থাকে, মানে দেশকে সে কি দিশা দিতে চলেছে। তো তাদের সেই মুহূর্তে বেশ কিছু ইম্পর্টেন্ট যে প্রমিস ছিল বা এজেন্ডা ছিল, সেগুলো ছিল হচ্ছে কি ব্ল্যাক মানি বিদেশ থেকে দেশে আনা। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে কি না, করাপশন মুক্ত দেশ গঠন। 3 নম্বর হচ্ছে কি না, কর্মসংস্থান। ঠিক আছে। আহ 2014 সালের পর থেকে কি কি ডেভেলপমেন্ট হয়েছে সেটা আপনারা সকলেই জানেন। সাধারণ মানুষ কতটা ভিক্টিমাইজ হয়েছে সেটা আপনারা জানেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করতে হয়। আমি যেহেতু আইনের ছাত্র এবং আমাকে বেশ কিছু বিষয় নিয়ে দেখতে হয় সোসাইটিতে, তো বা পড়াশোনা করতে হয়। সেই হিসাবে হচ্ছে কি না, জনগণের বেঁচে থাকার জন্য ন্যূনতম যে রসদটা লাগে, মানে ফাইন্যান্স। আমাদের জানেন ভারতীয় মুদ্রা হচ্ছে রুপি। তো ওয়ার্ল্ডের যেসব কয়েনগুলো রয়েছে বা তাদের যে কারেন্সিগুলো রয়েছে, সেই তুলনায় ভারতীয় রুপির যে ইনফ্লেশন, ঠিক আছে, এই ব্যাপারটাও কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। এবং কি হচ্ছে কি
প্রাইস রাইজিং অফ কমোডিটিস, মানে যে কোনো ডেইলি ইউজের ক্ষেত্রে যে কমোডিটিস গুলো রয়েছে তার হাই প্রাইস রাইজিং, এই বিষয়গুলো কিন্তু ইম্পর্ট্যান্ট বিষয় ছিল সেই মুহূর্তে। তো 14 সালের পর দেখেছেন আপনারা, কেননা নিজেদের অভিজ্ঞতা, যে আহ, আপনাদের মানে আহ, বাস্তবটার কথা বলছি, দাম বেড়ে গেছে না কমেছে, কর্মসংস্থান হয়েছে কি হয়নি, বা একটা হচ্ছে কি স্টেবল লিভলিহুড, মানে শান্তিতে বসবাস, এই যে মানে ল অ্যান্ড অর্ডার কতটা কি দেখা হয়েছে, বা কমিউনাল হারমোনি ব্যালেন্স হয়েছে না ডিসব্যালেন্স হয়েছে, এই বিষয়গুলো, দেশ থেকে করাপশন চলে গেছে কিনা, কেননা যিনি শাসন করতে আসেন তার একটা মানে রাজার একটা দায়িত্ব হচ্ছে সেই ডোমিনিয়নের মধ্যে যারা সাধারণ মানুষ রয়েছে তারা তারা শান্তিতে বসবাস করার ক্ষেত্রে করাপশন ফ্রি কিন্তু হতে হয়। এই বিষয়গুলো হচ্ছে মেন। এরপর আসি 2019 সাল। 2019 সালে যে সময়ে ওথ নিয়েছিল, যারা আমরা একটু হলেও মান্ডেন অ্যাস্ট্রোলজি নলেজ রাখি, জানি না উনি কোন জ্যোতিষীর পরামর্শে ওথ নিয়েছিলেন, একটা হিউজ পরিমাণ দেশের জনগণ এমলেসলি ডেথ হয়েছে। তো এইবারে যে সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওথ নিতে চলেছেন, কি সিনারিও দিতে চলেছে আমাদের দেশে, সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো আজকে যে বিষয়টার মূল আলোচনা রয়েছে সেটা হচ্ছে কি না, 9 জুন সন্ধে 7টা 15 আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিউ দিল্লিতে ওথ নিতে চলেছেন। প্রথম কথা হচ্ছে কি, কৃষ্ণপক্ষে, সরি, শুক্লপক্ষে ওথ নিতে চলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। ঠিক আছে। আহ, অনেকেই নবীন অ্যাস্ট্রোলজার আছেন যারা যে কোনো অ্যাস্ট্রোলজিতে বিংশোত্তরী দশাকে জুড়ে দেন, তাদেরকে বলবো আপনারা একটু কাইন্ডলি মানে সাইলেন্স হয়ে যাবেন। তার কারণ হচ্ছে কি, এই যে 7টা 15 যে সেই মুহূর্তের গ্রহের অবস্থান, এর সাথে যদি আপনি বিংশোত্তরী দশাকে মিক্সড করে প্রেডিকশন করতে যান তাহলে কিন্তু আপনার প্রেডিকশন আসবে না। আমাদের উত্তক কলামৃত সেই ক্ষেত্রে নির্দিষ্ট কোন দশাকে ক্যালকুলেট করতে হবে তার কিন্তু গাইডেন্স কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা হলো মান্ডেন অ্যাস্ট্রোলজির একটা বেসিক জায়গা। আমি আমার ছাত্রদেরকে দেখাই যে মান্ডেন অ্যাস্ট্রোলজি কিভাবে রাইট প্রেডিকশন করতে হয়। এরপর আসছি আহ, লগ্ন কুণ্ডলীর সেই মুহূর্তের লগ্ন লর্ড কোথায় বসে রয়েছে। তার কারণ হচ্ছে কি না, লগ্ন লর্ড অবস্থানের উপর, তার বলবত্তার উপর নির্ভর করছে প্রথম 100 দিন গভর্নমেন্ট কতটা ভালো রকম ভাবে নিয়ে যাবে গভর্নমেন্টকে। ঠিক আছে, তার অপোনেন্টকে কতটা সে ট্যাকেল করতে পারবে, এবং আরেকটা জিনিস হচ্ছে কি দেশকে এগিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে, আমাদের দেশে যখন কোনো গভর্নমেন্ট গঠিত হয় আমাদের একটা এক্সপেকটেশন থাকে, এবং যিনি এই পদে আসেন তিনি কিন্তু দেশকে একটা ড্রিমস দেখান। ঠিক আছে, মানে রাজনৈতিক ব্যক্তিত্বরা, রাজার নীতি, ঠিক আছে, তারা তাদের যে সাম্রাজ্য রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে যে, ঠিক আছে, তার যে বিভিন্ন দিক দিয়ে যে উন্নতি করা, তার যে সিনারিও বা তার যে বাস্তবায়ন, সেটা কিন্তু ক্যালকুলেশন হয় এই লগ্নপতির অবস্থান থেকে। বর্তমানে লগ্নপতি অবস্থান করছে দ্বাদশ ভাবে, অর্থাৎ ব্যয় ভাব। ঠিক আছে, আহ, সুতরাং ইন্টারনাল পলিটিক্স এতটাই ব্যস্ত রাখবে, ডেভেলপমেন্টের জায়গা কিন্তু খুব একটা দেখতে পাচ্ছি না রাষ্ট্র গঠনের প্রথম 100 দিনের মধ্যে। ঠিক আছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, কমোডিটিসের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে, মানে যেসব দ্রব্যগুলো রয়েছে তার কিন্তু হাই প্রাইস সাইজ হবে। ঠিক আছে, এটা হলো। এরপর আসি সেকেন্ড লর্ড। আমি কিন্তু সংক্ষিপ্ত আলোচনা করব, কেননা ভিডিওটাকে আমি বেশি লং করতে চাইছি না। জাস্ট কতগুলা সিনারিও। দেশের ফিনান্সিয়াল স্টেবিলিটি,
বা কমিউনিকেশন স্টাইল, যেটা মানে বৈদেশিক ইনভেস্টমেন্ট। আপনারা জানেন যে ডেভেলপমেন্ট কান্ট্রির ক্ষেত্রে উন্নতি করতে গেলে বিদেশ থেকে ইনভেস্টমেন্ট লাগে, সেটা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে হোক বা অন্যান্য যে ক্ষেত্রগুলো রয়েছে সেক্ষেত্রে। বর্তমানে একটা পলিটিক্যাল সিনারিওর দিকে আলোচনা করব। সেটা হচ্ছে কি না, তাইওয়ানের সাথে চীনের একটা পলিটিক্যাল ফাস্টেশন চলছে। জানেন যে যে কোনো দেশের থেকে সবচেয়ে কম পয়সায় এমপ্লয়ি, মানে যারা গ্রাউন্ড লেভেলের কাজ করে, স্কিলফুল ওয়ার্কার, সবচেয়ে সহজলভ্য হচ্ছে চীনে। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো চীন থেকে সরে যাচ্ছে। তারা কিন্তু অন্য দেশে তাদের ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করছে। এই জায়গাটাতে নরেন্দ্র মোদী বা আমাদের যিনি ফরেন মিনিস্টার রয়েছেন বা যিনি ফাইন্যান্স মিনিস্টার রয়েছেন, এদের যে একটা যুগপৎ যে কম্বিনেশন, এনারা কতটা মেসেজ দিতে পারছেন সেই সব কোম্পানিকে, যাতে এনারা ইন্ডিয়াতে এসে ম্যানুফ্যাকচারিং হাব করতে পারেন। ঠিক আছে, মানে চায়না থেকে কোম্পানিগুলোকে কতটা ইন্ডিয়াতে নিয়ে আসতে পারে এটার উপর নির্ভর করছে, বা আমাদের দেশের মধ্যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে কতটা উনি ডেভেলপ করতে পারছেন সেটার উপর নির্ভর করছে কিন্তু আমাদের দেশের ফাইনান্সিয়াল সিচুয়েশন। ঠিক আছে, প্রথমেই বললাম যে লগ্নপতি দ্বাদশে অবস্থান করছে, খুব একটা ভালো সিনারিও পাচ্ছি না এই ক্ষেত্রে। এমপ্লয়মেন্ট যে সমস্যা সেটারও কিন্তু খুব একটা ভালো ইঙ্গিত নেই। মানে যুব শক্তি বা ইউথ জেনারেশন কিন্তু খুব একটা যে কর্মপ্রাপ্ত হবে বা আলোর দিশা পাবে, এটা কিন্তু এই গভর্নমেন্টে দেখতে পাচ্ছি না। চতুর্থ ঘরে কেতু অবস্থান করছে, চতুর্থ ঘরে কেতু থাকার ফলে এই গভর্নমেন্ট এই পড়ে যায় এই অবস্থা কিন্তু চলতে থাকবে। মানে এই গভর্নমেন্টের যারা হচ্ছে সহযোগী রয়েছে তাদেরকে সমঝে নিয়ে কিন্তু এই সরকারকে চলতে হবে। এরপর আসছি আহ লগ্ন কুণ্ডলী থেকে অষ্টম ভাব। অষ্টম ভাব নির্দেশ করে কি, দেশের মধ্যে আহ মানে যেটা হচ্ছে আপনার লংজিভিটি অফ দ্য গভর্নমেন্ট, খুব ইম্পর্টেন্ট জিনিস। তার কারণ হচ্ছে কি, এককভাবে সরকারে টিকে থাকার জন্য কোনো দলের মেজরিটি নেই। আইদার কোয়ালিশন গভর্নমেন্ট করতে হবে, না হলে কিন্তু এই গভর্নমেন্ট টিকবে না। তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে জেডিইউ এবং আহ, অন্ধ্রপ্রদেশের আমাদের নাইডু স্যার এবং জেডিইউ এর হচ্ছে নীতিশ স্যার সমর্থন দিয়েছে এনডিএ গঠনের জন্য। তো এনাদের বিশ্বাসযোগ্যতা কতটা সেটা হচ্ছে অষ্টম ভাব থেকে বিচার করতে হচ্ছে। অষ্টম পতি চলে গেছে কোথায় না নবম ভাব। এটা কিন্তু একটা ভালো ইঙ্গিত হলেও আহ খুব একটা ভালো ইঙ্গিত নয়। তার কারণ না, লগ্ন কুণ্ডলী অনুযায়ী খুব তাড়াতাড়ি রাহু কিন্তু মানে এই গভর্নমেন্টের নবম ভাবে রাহু আসতে চলেছে। সেই ক্ষেত্রে এই গভর্নমেন্টের লংজিভিটি খুব একটা আশাতীত হবে না বা খুব একটা লং হবে না। ঠিক আছে, খুব জোর 1 থেকে 1.5 বছরই কিন্তু এই গভর্নমেন্ট টিকবে। বিশেষ করে 100 দিনটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। তার কারণ হচ্ছে কি, শরিক দলদেরকে নিয়ে কতটা তিনি আন্ডারস্ট্যান্ডিং এ চলতে পারছেন, এই জিনিসটা। আর যে প্রমিসিং গুলো রয়েছে সেই প্রমিসিং গুলোকে কতটা তিনি ধরে রাখতে পারছেন বা তার বাস্তবায়ন করতে পারছেন। এরপর আসি দশম ভাব। দশম ভাব হচ্ছে কি না, আহ কর্ম দেয় কর্মের জায়গাটা হচ্ছে আহ মিসারি। ঠিক আছে, মানে এই গভর্নমেন্ট কর্মসংস্থানের জায়গাতে কিন্তু খুব একটা আশার আলো দিতে পারবে না। মানে ও বাতকা গভর্নমেন্ট रहेगा। মানে যেটা হচ্ছে কি এমপ্লয়মেন্ট জেনারেশনের দিকে কিন্তু খুব একটা আশার আলো দেখতে পাচ্ছি না। 11th হাউসে মার্স রয়েছে, কমিউনাল ডিসহারমনি ইজ সিন। মানে জাতপাত রিলেটেড যে সমস্যা সেটা কিন্তু বাড়তে থাকবে। এটাই আপাতত ছিল প্রেজেন্ট সিনারিও। একটা জিনিসই প্রে করব ভগবানের কাছে, এবং নবম ভাব ধর্মের জয় হবে। ঠিক আছে, ধর্মের জয় হবে। মানে এইটুকু ইঙ্গিতই যথেষ্ট।
এই মান্ডেন অ্যাস্ট্রোলজি ক্যালকুলেশনের জন্য। রাজা যদি ফ্রড হন সেই রাজার রাজ্যপাট যাবে, আবার রাজা যদি সৎ হন তার রাজ্যপাট কিন্তু টিকে থাকবে। এইবারের যে ওথ নেওয়া সিচুয়েশন এই ক্ষেত্রে, তবে স্পেসিফিক্যালি বলতে গেলে এই গভর্নমেন্টের স্টেবিলিটি বা স্মুথলি যে মানে আপনার শাসন করার অ্যাবিলিটি সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। আজকের মতো এটাই রইলো সিনারিও। ব্যক্তিগতভাবে যারা পলিটিশিয়ানস রয়েছেন বা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, তারা যদি জ্যোতিষ পরামর্শ পেতে চান আমার বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই। আমি তাদেরকে সঠিকভাবে গাইডেন্স দিয়ে থাকি। অবশ্যই ইলেকশনে যদি আপনারা ফাইট করতে চান, অন্তত পক্ষে 9 মাস আগে আমার সাথে যোগাযোগ করতে হবে। তার কারণ হচ্ছে কি, আহ 9 মাস আগে বলার একটা কারণ হচ্ছে বিভিন্ন যে গ্রহ যোগ থাকে, এই গ্রহ সংস্কারের ব্যাপারটাও কিন্তু করতে হয়। তো একটা লং টার্ম লেগে থাকে। এটাই ছিল। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই ভালো থাকবেন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, দেশকে এগিয়ে নিয়ে চলুন ভালোভাবে, সৎভাবে। নমস্কার।